সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি রাজনৈতিক দল যখন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে, দিন যত আগায় ওই সরকার কিংবা ওই রাজনৈতিক দল অজনপ্রিয় হয়ে ওঠে। এর অন্যতম কারণ হলো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট। বাংলাদেশের মানুষের অবস্থান সবসময় তার শাসকের বিরুদ্ধে। শাসক কোনো ভুল শাসন করলে কিংবা কোনো অপশাসন দিলে কিংবা কোনো দুর্বল শাসন ব্যবস্থা চালু করলে কিংবা কোনো বিতর্কিত আইন বা বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য করলে মানুষ এটাকে একেবারেই অ্যাকসেপ্ট করে না এবং ধীরে ধীরে ওই সরকার কিংবা ওই রাজনৈতিক দলের বিপক্ষে অবস্থান নেয়। ঠিক সেই অনুযায়ী, ওই সূত্র অনুযায়ী বাংলাদেশে এখন যে সরকার বা যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে বা সরকারে আছে সেটি অজনপ্রিয় হয়ে ওঠার কথা ছিল। পাশাপাশি বিরোধী দল জনপ্রিয় হওয়ার কথা ছিল। কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর আমরা ঠিক এর উল্টোটা দেখছি। সরকার যতটা না বা সরকারি দল যতটা না অজনপ্রিয় হচ্ছে, তার চেয়ে বেশি বিতর্কিত কিংবা অজনপ্রিয় কিংবা জনগণের সঙ্গে সম্পৃক্ততা হারাচ্ছে বিরোধী দল। এর কারণ কি সেটা নিয়ে আমি কথা বলবো। পাশাপাশি সর্বশেষ মিরপুরে আমি একটা ঘটনা দেখেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে একজন প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক এবং প্রতিমন্ত্রী সেখানে গেলেন। এই ঘটনার মধ্য দিয়ে মূলত তিনি সেখানে এক ঢিলে 3 পাখি শিকার করেছেন। তিনি তো একজন প্রাণীবান্ধব প্রধানমন্ত্রী, তিনি পাখি শিকার করবেন না, আমি প্রবাদ হিসাবে এই কথাটি বলেছি। তিনি মূলত এই রাজনৈতিক এই স্টেপের মধ্য দিয়ে 3টি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করেছেন, পাশাপাশি বিরোধী দলকে পরাজিত করেছেন। যেমনটা গত 4.5 মাসে সরকারে বসার পর বিএনপি বিরোধী দলকে পরাজিত করে যাচ্ছে মতাদর্শ দিয়ে, রাজনৈতিক অবস্থা দিয়ে এবং মানুষকে সুশাসন দেওয়ার মধ্য দিয়ে। একই সঙ্গে এর মধ্য দিয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আগামী 4.5 বছর জামাতি ইসলাম বিএনপির কাছে পরাজিত হয়েই যাবে। এরকম একটা ইঙ্গিত স্পষ্টত এই ঘটনার মধ্য দিয়ে পাওয়া গেছে। মিরপুরের ওই ঘটনায় কিভাবে এক ঢিলে 3 পাখির শিকার হলো সেটা নিয়ে কথা বলবো। ঘটনাটি ঘটেছে মিরপুর 15 আসনে, যেখান থেকে জয়লাভ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তো তিনি সংসদে তার আসনে নজর দেওয়ার জন্য বলেছেন, তার আসনের জন্য সেখানে যেন উন্নয়ন করা হয়, সেখানে বিভিন্ন অব্যবস্থাপনার কথা তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রীর কাছে বা সরকারের কাছে আর্জি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন এবং সেখানে একটা টিম করে দিলেন সেই এলাকার উন্নয়ন, সেই এলাকার যে অব্যবস্থাপনা আছে সেগুলো ঠিকঠাক করার জন্য এবং সেখানে এই মশার বিভিন্ন যে অব্যবস্থাপনা আছে সব কিছু ঠিকঠাক করার জন্য একটা টিম করলেন। টিমের প্রধান করলেন কাকে? স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে। টিমে আছেন ঢাকা উত্তর সিটির মেয়র বা প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। অর্থাৎ এই দুইজন অন্যতম দলের অন্যতম ব্যক্তিকে দিয়ে এই টিমটা করা হয়েছে। তো এই টিমটা নিয়ে হচ্ছে এবং এমপিকে নিয়ে তারা হচ্ছে 4টি জায়গায় পরিদর্শন করলেন, পরিদর্শন করে মিডিয়ায় বক্তব্য দিলেন এবং আমি দেখতে পেলাম সেখানে শফিকুর রহমান হাঁটছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুর রহমানের জামাতের আমিরের পায়ের দিকে একটা পলিথিন আসছে, সেটা তিনি পরিষ্কার করে দিচ্ছেন এবং এটা সিগনিফিক্যান্ট একটা ইমেজ তৈরি করছে এবং সরকার দলের বন্ডিং পাশাপাশি হচ্ছে সরকার দল বিরোধী দলের বন্ডিং তো দেখাচ্ছে, পাশাপাশি যে বিরোধী দলের প্রধানের বা বিরোধী দলের এই যিনি নেতা, সেই নেতার আসনে সরকার যে কিভাবে নজর দিচ্ছে সেটার একটা বার্তা দিয়ে দিলেন এটা এবং ব্যাপকভাবে এটা মিডিয়াতে প্রচার করা হলো। তাহলে সারা দেশে আর যে 77টি আসনে জামাতের বা জামাত জোটের এমপিরা জয়লাভ করলেন সেগুলোতে যে কি হচ্ছে সেটার একটা বার্তা এর মধ্য দিয়ে দেওয়া গেল। পাশাপাশি বিরোধী দলের একটা অভিযোগ ছিল। অভিযোগটা হলো যে বিরোধী দল যে আসনগুলোতে জয়লাভ করেছিল সেগুলোতে বরাদ্দ কম দেওয়া হচ্ছে। সরকার এখানে প্রতিমন্ত্রীকে অ্যাসাইন করে এবং উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে অ্যাসাইন করে বার্তা দিলেন যে বিরোধী দলের আসনগুলোতে সরকারের নজর আছে এবং সরকার এগুলোতে বৈষম্য করছে না। এই অভিযোগ ওঠার পর আপনারা জানেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের কার আসনে কত টাকা গেছে এরকম কথাও তিনি বলে দিয়েছেন। অর্থাৎ বিরোধী দলের যে অভিযোগ যে বৈষম্য করা হচ্ছে সেই অভিযোগটাকে মার্ক দিয়ে দিলেন বিএনপি বা এই সরকার। আরও যেসব জামাতের বিভিন্ন এজেন্ডা ছিল, যেমন যে আপনার সংস্কার পরিষদ, এই সংস্কার পরিষদের সঙ্গে মানুষ কি যুক্ত হয়েছে, সম্পৃক্ত হয়েছে? কেন হয়নি? কেননা এই সরকার আসার পরই বলেছে পদ্মা ব্যারেজ করবে। অনেকেই বলেছিল এই সরকার ভারতকে মুসলেকা দিয়ে, নরেন্দ্র মোদীকে মুসলেকা দিয়ে ক্ষমতায় বসেছে। সরকার এই যে প্রপাগান্ডা, এই যে গুজব, এটাকে একেবারে ভেঙে তছনছ করে দিয়েছে। যখন ভারতের এই যে ফারাক্কাবাদের
বিপরীতে এখানে পদ্মা ব্যারেজ করা হবে, তখনই এটা তছনছ হয়ে গেছে। যখন ভারতকে উপেক্ষা করে সরকার মালয়েশিয়া হয়ে চীন সফর করলেন, সরকার প্রধান চীন সফরে গেলেন, এর মধ্য দিয়ে এটা ভেঙে গেছে। যখন সরকার ঘোষণা দিল যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, এসবের মধ্য দিয়ে এই গুজব বা এই যে বিরোধী দলের একটা রাজনৈতিক অবস্থান ছিল, সেই অবস্থানটা ভেঙে দিয়েছে। আপনি এখন বলতে পারেন জামাতের আমির তো এই কথা বলেনি। জামাতের তৃণমূল এটা বিশ্বাস করতো এবং এটা প্রচার করত। এর বাইরে আরও অনেক কিছু, যে বিভিন্ন বিষয়ে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে জামাত বিভিন্ন কর্মসূচি দিয়েছে, সেগুলোর সঙ্গে মানুষের কোনো সম্পৃক্ততা নেই। কেননা মানুষ এই সরকারকে ইতিমধ্যে বিশ্বাস করছে যে এই সরকার ভালো কিছু দিতে পারবে। অর্থাৎ এই যে মিরপুরের ঘটনা দিয়ে যে প্রথম যে শিকার, সেই শিকারটি হলো যে বিরোধী দলের আসনগুলোতে সরকারের আসলে কোনো বৈষম্য নেই এবং জামাতের আমিরের আসনে সরকারের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অ্যাসাইন করে সরকার সেই বার্তাটা দিয়ে দিল। এটা তো গেল একটা। দ্বিতীয় শিকারটা কি? দ্বিতীয় শিকারটা হলো মীর শাহ আলম। মীর শাহ আলম কী করেছেন? এই সরকারের যদি কারো বিরুদ্ধে সবচেয়ে বেশি বিতর্ক উঠে, তিনি হলেন মীর শাহ আলম। তার এলাকায় তার ইউনিয়নের নামকরণ নিয়ে যেসব অভিযোগ উঠেছে, তার উপজেলায় বরাদ্দ নিয়ে যেসব অভিযোগ উঠেছে, এটা নিয়ে ব্যাপক তুলকালাম হয়ে যায় এবং তার বিরুদ্ধে নিউজ করার কারণে সাংবাদিক যে গ্রেপ্তার হয়েছে, সেসব নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সেই আলোচনাগুলো কি এখন আছে? তাহলে এই আলোচনাগুলো যে এখন নাই বা নাই হয়ে গেছে, এটা কে নাই করেছে? সরকারই নাই করেছে। মীর শাহ আলমকে দিয়ে ক্ষমা চাইয়ে না করেছে। এখন মীর শাহ আলমের বিরুদ্ধে জামাতের বটবাহিনীর বিশাল একটা প্রচারণা আছে যে এই সরকারের অন্যতম খারাপ ব্যক্তি হলেন এই কোট আনকোট, এই সরকারের সবচেয়ে দাম্ভিক ব্যক্তি হলেন এই লোক। সেই মীর শাহ আলমকে হাঁটাইলেন কার সঙ্গে? জামাতের আমিরের সঙ্গে। এবং জামাতের আমিরের আসনে উন্নয়নের জন্য দায়িত্ব দিলেন কাকে? মীর শাহ আলমকে। এর মধ্য দিয়ে বার্তা কী গেল? সরকারের যিনি সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে চিহ্নিত হয়েছিলেন গত কিছুদিন ধরে, সেই মীর শাহ আলমকে জামাতের আমিরের সঙ্গে হাঁটলেন এবং সেই জায়গা থেকে মীর শাহ আলম জামাতের আমিরের কাছের একজন লোক, এই বার্তা দিয়ে সরকার মূলত তার বিরুদ্ধে যে প্রচারণা বা বটবাহিনীর যে আচরণ, সেই আচরণেও মোটামুটি কিছুটা পানি ঢেলে দিলেন, যার মধ্য দিয়ে তাকে নিয়ে বিতর্কটা অনেকাংশেই কমে যাবে এবং কমে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এটাতে গেল আরেকটা। 3 নম্বর কি? 3 নম্বর হইল ঢাকা উত্তর সিটির অনেক আসনেই জামাত জয়লাভ করেছে। ঢাকা 13 আসন, যেটা এখানে বিএনপির প্রার্থী ববি হাজার জয়লাভ করলেও মাওলানা মামুনুল হকের সঙ্গে ভোটের তফাৎটা খুব বেশি না। এর বাইরে আপনার ঢাকা 12তে আপনার জামাতের প্রার্থী জয়লাভ করেছেন, 15তে, 14তে, তারপরে 16তে, এই সবগুলো আসনেই জামাতের প্রার্থী জয়লাভ করেছেন। তারপরে ঢাকা 11তেও নাহিদ ইসলাম জয়লাভ করেছেন। তো সব মিলিয়ে আপনার এই ঢাকা উত্তরের অধিকাংশ আসনই জামাতের দখলে। এখন এখানে তো বিএনপি নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে হবে। বিএনপি এই ঘটনার মধ্য দিয়ে বার্তা দিয়ে দিয়েছে তাদের প্রার্থীটা কী হবে। তাদের প্রার্থীটা হবেন শফিকুল ইসলাম খান মিল্টন, যিনি এখন প্রশাসকের দায়িত্বে আছেন এবং তিনি জামাতের আমিরের পায়ের কাছে ওই প্লাস্টিক তুলে নিয়ে তিনি বুঝিয়ে দিলেন তিনি কতটা মাটির মানুষ এবং তিনি মানুষের সেবা করতে কতটা প্রস্তুত। এটা কাকতালীয় হয়েছে কিনা নাকি আগে থেকে স্ক্রিপ্টেড ছিল আমি জানি না, তবে তিনি হাঁটতে হাঁটতে দৌড়াইতে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের পায়ের কাছে থাকা প্লাস্টিকের পলিথিনটা তিনি পরিষ্কার করলেন এবং জামাতের আমিরের সঙ্গে যেভাবে তিনি কথা বললেন, এর মধ্য দিয়ে তিনি একজন প্রশাসক হিসাবে যে কতটুকু ভালো হইতে পারেন, কতটুকু সেবক হইতে পারেন, এই বার্তা দিয়ে দিলেন। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এগুলো করাইলেন কে? তারা সেখানে গিয়ে বলেছেন প্রধানমন্ত্রীর নির্দেশে তারা করেছেন। জামাতের আমিরও বলেছেন প্রধানমন্ত্রী আমার আসনের উন্নয়নের জন্য নির্দেশ দিয়েছেন এবং এই কাজগুলো হচ্ছে এবং তিনি ধন্যবাদের মতো একটা কথা বলেছেন। সেই জায়গা থেকে এই ঘটনাগুলো ছিল, বিভিন্ন ধরনের অবস্থান ছিল বিরোধী দলের এবং যে কথাগুলো বলা হচ্ছিল, সব কথাকে মাঠে মারা যায়নি এবং মনে হয়নি যে জামাত যে কথাই বলছে সরকার এমন একটা প্রতিকার নিচ্ছে, জামাতের ওই কথাটা চাপা পড়ে যাচ্ছে বা জামাতের ওই অবস্থানটা মার খেয়ে যাচ্ছে। মার খেয়ে যাওয়া মানে ওইটা আসলে আর পরবর্তীতে ধোপে টিকছে না। আপনি দেখেন সবচেয়ে বড় ঘটনাটা ঘটাইছেন মীর শাহ আলম।
সে মির্জা আলমের ঘটনা এখন নাই হয়ে গেছেন, তিনি এখন সফটলি কথা বলেন, তিনি এখন কিভাবে আচরণ করেন আপনি দেখেন, অনেক কিছু দেখে মনে হচ্ছে তিনি এখন দৃশ্যপটে নেই, আবার সব কিছুই করছেন, তিনি আর আগে সেই অবস্থানে নেই। মানে মির্জা আলম তার ইমেজ গেইন করে ফেলতেছেন। তারপরে উত্তর সিটিতে যেখানে জামাতের রমরমা অবস্থা, সেই জায়গায় শফিকুল ইসলাম খান মিল্টনকে বিএনপি নিজেদের অবস্থান পোক্ত করার জন্য সেখানে হচ্ছে একজন প্রার্থী হিসাবে এস্টাবলিশ করে ফেলতেছেন। এই যে এই রাজনীতি, এটা অবশ্যই অনেকেই বলতে পারেন কিছুটা লোক দেখানো, অনেকেই বলতে পারেন যে হচ্ছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই রাজনীতি। যদি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভালো রাজনীতি করে এতে কোনো অসুবিধা নেই। তবে বিরোধী দল যে এজেন্ডা, যে কর্মসূচি হাতে নিচ্ছে, এটার সঙ্গে কোনো সম্পৃক্ততা দেখা যাচ্ছে না। আপনি বিশ্বাস করেন যে তাহলে গণভোটের রায় বলেন, তারপরে হচ্ছে আপনার সংবিধান সংস্কার পরিষদের গঠনের যে বিষয়টা বলেন, এগুলোর সঙ্গে মানুষ সম্পৃক্ত হয়নি, বরঞ্চ সরকারের এই বাজেট, সরকারের চীন সফর, সরকারের ফারাক্কা এই পদ্মা ব্যারেজের যে ঘোষণা বা সরকারের আরও যেসব ঘোষণা, এই ঘোষণাগুলোতে বরঞ্চ সরকারের ভূয়সী প্রশংসা করছে মানুষ। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে চলাফেরা করেন, যেভাবে তিনি কাজকর্ম করছেন, নিজেকে উপস্থাপন করছেন, সেটা মানুষ খুব ভালোভাবেই গ্রহণ করছে। আমি এই জায়গায় বলছি যে জামাত সরকারের কাছে বা হচ্ছে বিএনপির কাছে গত 4.5 মাসে পরাজিত হয়েছে এবং আগামী 4.5 বছর এই পরাজিত হবেই। কারণ জামাতের কোনো কর্মসূচি সরকার আসলে টিকতে দিচ্ছে না, এমনভাবে সরকার স্টেপ নিচ্ছে বা বিএনপি স্টেপ নিচ্ছে, এখন পর্যন্ত জামাতের সঙ্গে খুব ভালোভাবে খেলছে বিএনপি বা সরকার। কিন্তু জনগণের সঙ্গে কিভাবে খেলছে বা জনগণের কতটুকু উন্নতি হচ্ছে সেটা দেখার জন্য আমাদের আরও কিছুদিন সরকারকে পর্যবেক্ষণ করতে হবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।